স্লাইড দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনাচ্ছে, দেখা যাচ্ছে। স্লাইড দেখা যাচ্ছে, আচ্ছা ঠিক আছে। যে কালকে যেখানে পড়ছিলাম সেটুকু একটু দেখো। টি সেল, বি সেল, আমরা এটা কি ইয়ে করতেছে না কেন? সেলিম ভাই স্লাইড সরতেছে না কেন? এটা এরকম অবস্থা করতেছে। ঠিক আছে। হ্যালো, শুনতে পাচ্ছ? জি ম্যাম, শোনাচ্ছে। একটু টি সেল এবং বি সেল, টি সেল এবং বি সেলের ডিফারেন্সের মধ্যে তোমরা একটু দেখো, একটু আসো ওখানটায়। আমরা যেটা পড়েছিলাম কালকে, টি এবং বি সেল, দুটো ইম্পর্টেন্ট কথা আমি বলতে ভুলে গেছি। একটা টি সেলের ডিস্ট্রিবিউশন অফ দ্য টি সেল, ডিস্ট্রিবিউশন অফ দ্য টি সেলের মধ্যে তোমাদের এটা খুব ইম্পর্টেন্ট নোট করে রাখতে হবে। লিম্ফ নোডে যেখানে টি সেল থাকে সেটা হচ্ছে প্যারাকর্টিক্যাল এরিয়া অফ দ্য লিম্ফ নোড, আর স্প্লিনে যেখানে থাকে সেটার নাম হচ্ছে পেরি আর্টেরিয়াল শীথ অফ দি স্প্লিন, হচ্ছে টি সেলের বেলায়। আর বি সেলের বেলায় হচ্ছে লিম্ফ নোডের যেখানে বি সেলের ডিস্ট্রিবিউশন সেটা হচ্ছে সুপারফিশিয়াল কর্টেক্স, আর স্প্লিনের মধ্যে হচ্ছে ইন হোয়াইট পার্ট। বুঝতে পেরেছ জয়িতা? ম্যাম এটা একটু বলেন ম্যাম। আমি একটু বলি, ডিস্ট্রিবিউশন অফ দ্য টি অ্যান্ড বি সেল, তোমার ডিফারেন্স বিটুইন টি অ্যান্ড বি সেলটা ওটুকু আমি পড়িয়েছি, তাই না? এখন ডিস্ট্রিবিউশন, ছোট্ট করে একটা নোট লিখে রাখো, ডিস্ট্রিবিউশন অফ দ্য টি অ্যান্ড বি সেল, মানে লিম্ফ নোডে কোথায় টি সেল থাকে, কোথায় বি সেল থাকে, স্প্লিনের কোথায় টি এবং বি সেল থাকে, এগুলো জিজ্ঞাসা করা হয়। তাহলে টি সেলের লিম্ফ নোডের বেলা লিখো প্যারা কর্টিক্যাল এরিয়া অফ দ্য লিম্ফ নোড, আর স্প্লিন হচ্ছে পেরি আর্টেরিয়াল শীট অফ দ্য স্প্লিন, আর বি সেল হচ্ছে লিম্ফ নোডের সুপারফিশিয়াল কর্টেক্স, আর স্প্লিনের হচ্ছে হোয়াইট পাল্প। বুঝতে পেরেছো এখন? জি ম্যাম। আচ্ছা, তাহলে এই দুটো একটু ইম্পর্টেন্ট, একটু লিখে রাখো, তোমাদের কাছে নোট থাকলে সেটা একটু লিখে রাখো। এখন আরেকটা জিনিস তোমাদেরকে একটু আমি বলে দিচ্ছি, তোমরা লিখতে পারো কিংবা ইয়ে করতে পারো। পার্ট অফ দ্য সারফেস মলিকুল অফ টি অ্যান্ড বি সেল, তাহলে টি সেলটা আমরা আগে বলি, কিছু কালকে বলে দিয়েছি। তাহলে সারফেস মলিকুল অফ টি সেল, তাহলে প্রথমে যেটা আসবে সেটা কি? সারফেস মলিকুল অফ টি সেল, প্রথমে যেটা আসবে সেটা কি? TCR। TCR, TCR, very good, TCR। তারপরে লিখো নাম্বার 2 তে আসবে CD3 কমপ্লেক্স, CD3 কমপ্লেক্স, এটা হচ্ছে সিগন্যাল ট্রান্সডাকশন করে এটা ফ্রম টি সেল রিসেপ্টর, টি সেল রিসেপ্টর থেকে সিগন্যালটা নিয়ে সেলের ভিতরে ঢুকাবে, সেটা হচ্ছে CD3 কমপ্লেক্স। তারপরে নাম্বার 3 হচ্ছে CD4, CD4 মলিকুল আমি আগে বলেছি ইন্টারঅ্যাকশন উইথ ক্লাস 2 এমএসসি মলিকুল, আর CD8 ইন্টারঅ্যাকশন উইথ ক্লাস 1 মলিকুল। ঠিক আছে, আরেকটা আছে CD28, এটা তোমরা আগে পড়েছো, কন্টাক্ট মেডিয়েটেড হেল্প টু বি সেল অথবা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, আর এটা হচ্ছে এমএসসি মলিকুল 1 and 2, আর ভাইরাসের জন্য রিসেপ্টর হচ্ছে মিজলস ভাইরাসের জন্য রিসেপ্টর আছে। MSC molecule 1 and 2 present only on activated T cell. তাহলে what are the surface molecule আমি আবার বলছি, প্রথম হচ্ছে TCR, তারপরে CD3 complex, CD4 মানে helper T cell associated with class 2 MSC molecule, CD8 always associated with class 1 molecule, CD28 contact mediated help to antigen presenting cell, আর হচ্ছে ভাইরাসের জন্য রিসেপ্টর মিজলস ভাইরাস, আর এমএসসি ক্লাস 1 and class 2 molecule present only on activated T cell। ঠিক আছে, তাহলে these are the surface molecule of the T cell। আর বি সেলের বেলায় যেটা সারফেস মলিকুল সেটা আমরা আগেই বলেছি, সারফেস ইমিউনোগ্লোবুলিন এম যেটা অ্যান্টিজেনের জন্য রিসেপ্টর, ভাইরাসের জন্য হচ্ছে এপ্টিস্টেইন-বার ভাইরাস রিসেপ্টর, আরেকটা আছে C3b রিসেপ্টর, C3b রিসেপ্টর, এটা অ্যান্টিজেন প্রোডিউসিং এ এনহ্যান্স করে, প্রোডাকশন অফ অ্যান্টিবডি তৈরি করতে এনহ্যান্স করে, সেটা হচ্ছে C3b receptor। তাহলে these are the surface molecule
প্রেজেন্ট অন বি সেল। ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে, জি ম্যাম। আচ্ছা এখন আসো এখান থেকে আমরা বেরিয়ে যাই, শেষ। এখন আমরা এনকে সেল পড়েছি, আর অ্যান্টিজেন সরি কি জানি আইসিসি আর ইমিউনো কম্পিটেন্স সেলের মধ্যে আরেকটা সেল আছে ইসোনোফিল। ইসোনোফিল তোমরা হেমাটোলজিতে পড়েছো, কিরকম দেখতে এটা? ইসোনোফিল একটা বাইলোব, তার মধ্যে কিছু গ্র্যানিউলস আছে যেগুলোকে আমরা অ্যাকচুয়ালি বলি টক্সিক গ্র্যানিউলস। হ্যাঁ, টক্সিক গ্র্যানিউল। ইসোনোফিলের কাজটা হচ্ছে মেইনলি ডিফেন্স এগেইনস্ট দ্য প্যারাসাইটিক ইনফেকশন। প্যারাসাইট তোমরা দেখে থাকো, ব্যাকটেরিয়া, ভাইরাস এবং প্যারাসাইট তিনটে যদি আমরা কম্পেয়ার করি, প্যারাসাইটের লেন্থ অনেক বেশি, প্যারাসাইটকে সরাসরি এনগালফ করা যায় না। তাহলে প্যারাসাইটকে কি করে, যে সরাসরি এনগালফ করা যায় না, কিন্তু ওকে মেরে ফেলতে হবে। তাহলে মেরে ফেলার জন্য ইসোনোফিল একটা গ্রেট রোল প্লে করে। কিভাবে করে? ইসোনোফিল প্যারাসাইটের গায়ে লেগে থাকে, ইসোনোফিল থেকে তখন টক্সিক গ্র্যানিউলস গুলি রিলিজ হয়। দিস গ্র্যানিউলস অ্যাক্ট অন দ্য লার্ভা, লার্ভা মানে প্যারাসাইটের যে লার্ভা, তাদের উপর অ্যাটাচ হয়ে তাদেরকে কিল করে ফেলতে পারে। কিন্তু এই প্রসেসে হেল্প করার জন্য একটা অ্যান্টিবডি লাগে, যেটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন ই। তাহলে আমরা দেখো, মনে করে যে একটা প্যারাসাইট বডিতে ঢুকেছে, প্যারাসাইট ইজ দ্য অ্যান্টিজেন, তাহলে তার এগেইনস্টে যে ইমিউনোগ্লোবুলিনটা তৈরি হবে সেটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন ই। ইমিউনোগ্লোবুলিন এর দুটো পোর্শন, একটা হচ্ছে আমি আগে দেখেছি একটা ইমিউনোগ্লোবুলিন অথবা অ্যান্টিবডি, সেটা ওয়াই শেপ, একটা পোর্শন হচ্ছে অ্যান্টিজেন বাইন্ডিং, আর একটা হচ্ছে এফসি পোর্শন। এফসি পোর্শনটার জন্য রিসেপ্টর রয়ে গেছে কার গায়ে? ইসোনোফিলের গায়ে। তাহলে অ্যান্টিজেন একটা ইমিউনোগ্লোবুলিন ই তৈরি হলো প্যারাসাইটিক ইনফেকশনের এগেইনস্টে, তার অ্যান্টিজেন বাইন্ডিং সাইডে যে অ্যাটাচ হলো সেটা হচ্ছে লার্ভা অথবা প্যারাসাইট। এফসি পোর্শনের জন্য রিসেপ্টর আছে ইসোনোফিলের গায়ে, তাহলে এফসি পোর্শনটা আরামসে ইসোনোফিলের সারফেসে বসে গেল। তাহলে কি হচ্ছে? অ্যান্টিবডি লার্ভাকে ধরে আছে, এফসি পোর্শনের সাথে অ্যাটাচ হয়ে আছে ইসোনোফিল, তখন ইসোনোফিল থেকে টক্সিক গ্র্যানিউলস গুলি রিলিজ হয়ে প্যারাসাইটকে কিল করে ফেলছে, কিন্তু উইথ দ্য হেল্প অফ একটা অ্যান্টিবডি। সেজন্য এটাকে অনেক সময় বলা হচ্ছে এডিসিসি। এভাবে কিল করতে পারে, অথবা সরাসরি টক্সিক গ্র্যানিউলস রিলিজ করেও সে কিল করতে পারে। এটা হচ্ছে একটা। আর একটা ইসোনোফিল মে প্লে ইম্পর্টেন্ট রোল ইন ইমিডিয়েট হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। ইমিডিয়েট হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন, হাইপার সেন্সিটিভিটি মানে হচ্ছে ইমিউনিটি মানে ডিফেন্স মেকানিজম এগেইনস্ট এনি ফরেন এজেন্ট। হাইপার সেন্সিটিভিটি, হাইপার মানে এক্সাজারেটেড ইমিউন রেসপন্স। ইমিউন রেসপন্স বেশি হতে পারবে না, কমও হতে পারবে না, অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে। যদি সেটা বেশি হয়ে যায় তখন সেটা টিস্যু ড্যামেজ করবে, তখন এটাকে আমরা বলছি হাইপার সেন্সিটিভিটি। হাইপার সেন্সিটিভিটি অনেক ধরনের আছে, একটা হচ্ছে ইমিডিয়েট, আমরা পরে যখন ডিটেলস পড়বো। নাম্বার ওয়ান হচ্ছে ইমিডিয়েট হাইপার সেন্সিটিভিটি অথবা অ্যানাফাইলাক্সিস। তোমরা এটা অনেক সময় দেখে থাকবে, কোনো পেশেন্ট তোমাদের ওয়ার্ডে আসলো, তুমি পেনিসিলিন তাকে পুশ করলে সাথে সাথে পেশেন্ট শকে চলে যাচ্ছে, এটা হচ্ছে ইমিডিয়েট টাইপ অফ হাইপার সেন্সিটিভিটি। ড্রাগের কারণে তার হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হয়েছে, পেশেন্ট শকে চলে গেছে, অনেক সময় পেশেন্ট সার্ভাইভ করছে না, এটাকে বলা হচ্ছে ইমিডিয়েট টাইপ অফ হাইপার সেন্সিটিভিটি। তাহলে এসোনোফিল ইমিডিয়েট টাইপ অফ হাইপার সেন্সিটিভিটি একটা গ্রেট রোল প্লে করে, বিকজ গ্র্যানিউলস কন্টেন হিস্টামিনেজ। হিস্টামিন, আসলে হিস্টামিনেজ একটা এনজাইম আছে যে হিস্টামিনকে ব্রেক ডাউন করে ফেলে। তোমরা জানো হিস্টামিন, সেরোটোনিন, স্লো রিলিজিং সাবস্টেন্স অফ অ্যানাফাইলাক্সিস, এগুলো তোমরা সেকেন্ড ইয়ারে পড়ে এসছো, তাই না? এদের রোল কি? হিস্টামিন, সেরোটোনিন, এদের রোল কি? এদের রোল কি বলতে পারবে কেউ? এটা কি করে? ইমিডিয়েট টাইপ অফ হাইপার সেন্সিটিভিটি, তার মানে ওরা কি করে? অ্যালার্জিক রিঅ্যাকশন। অ্যালার্জিক রিঅ্যাকশন মানে কিভাবে করে? তারা হচ্ছে ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটি, ভ্যাসোকনস্ট্রিকশন, ব্রঙ্কোকনস্ট্রিকশন, এগুলো হচ্ছে ইমিডিয়েট টাইপ অফ হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশনের কতগুলি সিম্পটম। তাহলে হচ্ছে, তাহলে গ্র্যানুলস যেটা হিস্টামিন থাকে ওর ভিতরে, মিডিয়েট দ্য ইমিডিয়েট টাইপ অফ হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন। এগুলি প্রিফর্ম থাকে যখন টাইপ 1 পড়লে তোমরা অনেক বেটার বুঝতে পারবে। টাইপ 1 তোমরা পড়ছো প্যাথোলজিতে মনে হয় না, হাইপার সেন্সিটিভিটি? না ম্যাম, এখনো পড়াই নাই। এখনো পড়া না, আচ্ছা যাই হোক, আমরা ডিটেইলস তখন
সেখানে পড়বো। তাহলে eosinophil এখন জেনে রাখতে পড়বো eosinophil immediate hypersensitivity because granules contain histamine or which is mainly responsible for type 1 hypersensitivity reaction. তাহলে তোমাকে এখান থেকে যে কোশ্চেনটা জিজ্ঞাসা করবে সেটা বলবে যে যেমন একটা প্যারাসাইটিক ইনফেকশন হলো eosinophil-এর কি রোল, সে কি প্যারাসাইটকে ইনগালভ করে ফেলতে পারবে? তোমার কোশ্চেন হবে না প্যারাসাইটকে সে ইনগালভ করতে পারবে না, কারণ প্যারাসাইটের ডায়ামিটারটা অনেক বড়, তাহলে সে টক্সিক গ্রানিউলস রিলিজ করে তাকে কিল করবে উইথ দ্য হেল্প অফ ইমিউনোগ্লোবুলিন ই। যে কোনো অ্যালার্জির এগনেস্টে, যে কোনো প্যারাসাইটিক ইনফেকশনের এগনেস্টে যে ইমিউনোগ্লোবুলিনটা তৈরি হয় সেটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন ই, এটা মনে রাখবে। তবে ইমিউনোগ্লোবুলিন ই, তাহলে এটা হচ্ছে eosinophil। তাহলে eosinophil একটা ইমিউনোকম্পিটেন্স সেল। বেসোফিল এন্ড মাস্ট সেল তারাও টাইপ 1 হাইপারসেনসিটিভিটিতে হেল্প করে, কারণ তাদের গায়েও এফসি পোর্শন অফ ইমিউনোগ্লোবুলিন ই এর জন্য একটা রিসেপ্টর আছে। তাহলে basophil and mast cell have receptor on the surface for the FC portion of immunoglobulin E. যখন অ্যান্টিজেন অ্যান্টিবডি ক্রস লিঙ্কিং হয় তখন basophil, mast cell, eosinophil এগুলি থেকে সব মেডিয়েটর রিলিজ হয়ে যায়, এবং these are mainly responsible for type 1 hypersensitivity reaction. ঠিক আছে, এখন এইটুকুই জেনে রাখো। তাহলে basophil and mast cell তারা টাইপ 1 হাইপারসেনসিটিভিটিতে কিভাবে হেল্প করে, বিকজ দে হ্যাভ এ রিসেপ্টর ফর এফসি পোর্শন অফ ইমিউনোগ্লোবুলিন ই। ছবিটা দেখালে আরো বেটার বুঝতে পারতে, এইটুকু আমরা এখন জেনে রাখি। তাহলে ইমিউনোকম্পিটেন্স সেলগুলি আমরা শেষ করলাম। এখন হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল এপিসি। এপিসি মানে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। Antigen presenting cell বলতে আমরা যেগুলি বুঝি, those cell which process and present antigen in association with class 1 or class 2 MSC molecule. যদি কোনো প্রোটিন অ্যান্টিজেন বডিতে ঢোকে, আমি বারবারই রিপিট করছি, প্রোটিন অ্যান্টিজেন বডিতে ঢোকে উইদাউট প্রসেস এবং প্রেজেন্ট উইথ দ্য হেল্প অফ এমএসসি ছাড়া, তাহলে কখনোই ইমিউন রেসপন্স করতে পারবে না। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল আর দোজ সেল উইচ প্রসেস অ্যান্ড প্রেজেন্ট অ্যান্টিজেন, তার মাধ্যমে প্রেজেন্ট হবে ইন অ্যাসোসিয়েশন উইথ ক্লাস 1 অ্যান্ড ক্লাস 2 এমএসসি প্রোটিন অথবা মলিকুল। তাহলে এক্সাম্পল কি আছে? ম্যাক্রোফেজ ইজ ওয়ান অফ দ্য অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, বি সেল, ডেনড্রাইটিক সেল, ল্যাঙ্গারেন সেল, দিস আর দ্য অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। তাহলে এখানে দেখো ম্যাক্রোফেজ ইজ ওয়ান অফ দ্য অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। কি হবে? এই দেখো একটা অ্যান্টিজেন ওর বডিতে ঢুকলো, প্রসেস, প্রেজেন্ট কি দিয়ে হবে? প্রেজেন্ট কি দিয়ে হবে? প্রেজেন্ট কি দিয়ে হচ্ছে? এমএসসি প্রোটিন। এমএসসি প্রোটিন। এখানে MSC2, MSC প্রসেস MSC2 দিয়ে হওয়ার পরেই কিন্তু টি সেল তাকে রিকগনাইজ করতে পারবে, আর টি সেল তাকে রিকগনাইজ করতে অ্যাট দ্য সেম টাইম ম্যাক্রোফেজ থেকে ইন্টারলিউকিন 1 এসে টি সেলকে অ্যাক্টিভেট করবে। আর টি সেল তাকে চিনবে কি করে? তার টিসিআর দিয়ে। তাহলে এই জন্য তাদেরকে বলা হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। সরি, তো ম্যাক্রোফেজকে আমি আগে পড়িয়েছিলাম তোমাদেরকে, ম্যাক্রোফেজ আগে পড়ানো হয়েছিল তোমাদের? হ্যাঁ ম্যাম ম্যাক্রোফেজের ফাংশন মানে তাহলে এখানে তোমরা দেখো ছবিটা আবার কোথায় চলে। আচ্ছা দেখো এখানে তোমরা একটু দেখো, ম্যাক্রোফেজ নিয়ে আমি কথা বলছি। ম্যাক্রোফেজ, হোয়াট ইজ দ্য রোল অফ ম্যাক্রোফেজ ইন ইনেট এন্ড অ্যাকোয়ার্ড ইমিউনিটি? ইনেট ইমিউনিটি ম্যাক্রোফেজের খুব ভালো একটা রোল রয়ে গেছে। ইনেট ইমিউনিটি মানে তোমার ম্যাক্রোফেজ কি করবে? সেখানে শুধুমাত্র ফ্যাগোসাইটোসিস করবে, হ্যাঁ। কিন্তু অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে ম্যাক্রোফেজের কি রোল? What is the role of macrophage in acquired immunity? Process and present with the help of MSC class 2, and number 2 হচ্ছে liberation of interleukin 1. ঠিক আছে, তাহলে এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। হোয়াট ইজ দ্য রোল অফ ম্যাক্রোফেজ ইন ইনেট and acquired immunityতে? তাহলে innate immunityতে only for phagocytosis, and acquired immunityতে number 1 হচ্ছে process and present antigen with the help of MSC2, and number 2 হচ্ছে liberation of interleukin 1. ঠিক আছে, এখন আসুন তাহলে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল নিয়ে আর বেশি কিছু বলার নেই, সবগুলি একই ইয়ে। ম্যাক্রোফেজ যেহেতু বলছি, বি লিম্ফোসাইট ইনেট ইমিউনিটিতে কোনো রোল আছে? বি লিম্ফোসাইটের, বি সেলের কোনো রোল আছে ইনেট ইমিউনিটিতে? না, কারণ হচ্ছে
এগুলির কোনো রোল নাই, কারণ এরা সব অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে হেল্প করে। তাহলে বি সেলের যে ওয়ান অফ দ্য অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, কেন? কারণ তার গায়ে অ্যান্টিজেনের জন্য রিসেপ্টর আছে। হ্যাঁ, সেই জন্য সে অ্যান্টিজেনকে বাইন্ড করবে, এন্ড উইথ দ্য হেল্প অফ এমএসসি ইট প্রেজেন্ট অন দ্য টি হেল্পার সেল। ঠিক আছে, তাহলে এখন আসলে তাহলে এগুলি সব চলে গেল। ইমিউনো কম্পিটেন্ট সেল আমরা জানলাম, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলটা আমরা জানলাম। এখন আসলে টোটাল জিনিসটাকে, এই ডায়াগ্রামটাকে আমরা একদম এখানে আমরা চলে আসি। ইমিউন রেসপন্স তাহলে কি? একটা আমি একটু বলে যাচ্ছি, একটা অ্যান্টিজেন ঢুকলো, এপিসি থেকে এনগালফ করলো, প্রসেস করলো এমএসসি ক্লাস 2 দিয়ে, এট দ্য সেম টাইম ইন্টারলিউকিন 1 লিবারেট করলো, সেটা টি হেল্পার সেলের গায়ে আসলো, টি হেল্পার সেল অ্যান্ড প্রসেস অ্যান্টিজেনকে রিকগনাইজ করলো বাই টিসিআর। দেন যখন ইন্টারলিউকিন 1 আসবে, টি হেল্পার সেল ফার্দার অ্যাক্টিভেটেড হবে, এন্ড অ্যাক্টিভেটেড টি হেল্পার সেল থেকে তখন কি আসবে? ইন্টারলিউকিন 2। ইন্টারলিউকিন 2 বোথ অটোক্রাইন এন্ড প্যারাক্রাইন ইফেক্ট। Auto মানে it further activated the helper T cell. So activated T cell liberate the interleukin 4 and 5, growth, differentiation, liberation of immunoglobulin, and some of the T cell is converted to the memory B cell. তোমরা মনে করো যে এই যে প্লাজমা সেল অথবা বি সেল যেটা অ্যান্টিবডি তৈরি করে, সেটা কিন্তু বেশি দিন থাকবে না, মরে যাবে। কিন্তু একটা মেমোরি বি সেল 1 ইয়ার পর্যন্ত, 1 to 2 ইয়ার্স পর্যন্ত এটা থেকে যায়, মেমোরি বি সেল। আর দেখো টি মানে ইমিউন রেসপন্সের মধ্যে হেল্পার টি সেল যখন অ্যাক্টিভেটেড হবে, ইট অ্যাক্টিভেটেড দ্য সাইটোটক্সিক টি সেল উইথ দ্য লিবারেশন অফ ইন্টারলিউকিন 2, যেগুলি বারবারই বলে এসেছি। অ্যান্ড সাইটোটক্সিক টি সেল রিকগনাইজ দ্য অ্যান্টিজেন with the process antigen with the help of NSC class 1 and kill the antigen by perforin and gangen. This is the immune response. কিন্তু ইমিউন রেসপন্সের মধ্যে তিনটা কথা মানে আছে, সেটা দেখি। ইমিউন রেসপন্স is a complex sequence of event trigger after entry of an antigen into the body and encounter a specialized class of cell called the APC. APC কি রোল তোমরা সেটা দেখলে। এটা মধ্যে তিনটা কথা ইমিউন রেসপন্সের মধ্যে আসে। একটা হচ্ছে রিকগনিশন। রিকগনিশন মানে কি? অ্যান্টিজেনকে রিকগনাইজ করা। স্পেসিফিসিটি কি? মানে ওই স্পেসিফিক অ্যান্টিজেনের এগেইনস্টে কাজ করা। মেমোরি মানে অ্যান্টিবডি তৈরি হবে, তার সাথে সাথে কিছু মেমোরি তৈরি হয়ে থাকবে। তাহলে অ্যান্টিজেনকে চিনবে, স্পেসিফিক অ্যান্টিজেনকে রিকগনাইজ করবে, এবং মেমোরি তৈরি হবে। মেমোরি তৈরি হবে কখন? অ্যান্টিবডি অথবা ইমিউনোগ্লোবুলিনের প্রোডাকশনের সাইড বাই সাইড মেমোরি তৈরি হয়ে থাকবে। তাহলে এগুলি আর বলার দরকার আছে? এগুলি বারবারই বলেছি, বলবো আর? ইমিউন রেসপন্স, হ্যালো হ্যালো, জি ম্যাম। আবার বলবো? আমি যে ছবিটা বারবারই ডায়াগ্রামটা তার বলার দরকার আছে? এটা জানতে যাচ্ছে, আর দরকার নেই। হ্যাঁ, তারপরে ওখানে যেটা একটু আমি আমার বলি না, যে ছবি ডায়াগ্রামটা তোমাদের, আর সেটা হচ্ছে এখানে যেন কোস্টিমুলেটরি সিগন্যাল লাগবে, সেখানে কি থাকবে? টি সেলের গায়ে CD28, আর এখানে থাকবে B7। আর এখানে যখন ক্লাস সুইচিং এর জন্য যেটা থাকবে, সেটা হচ্ছে বি সেলের গায়ে কি থাকবে? CD40, টি সেলের গায়ে হচ্ছে CD40। তাহলে এই ছবিটি যদি দেখো, এটা হচ্ছে ইমিউন রেসপন্স। একটা অ্যান্টিজেন ঢুকে একটা অ্যান্টিবডি তৈরি হতে যতটুকু সময় লাগে তাকে বলা হচ্ছে, যে প্রসেসের মাধ্যমে অ্যান্টিবডি তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে ইমিউন রেসপন্স। এখন ইমিউন রেসপন্স দুটো, যে অ্যান্টিবডি তৈরি হলো এবং টি সেলের মাধ্যমে যে ইমিউনিটিটা ডেভেলপ হলো, আমরা দুটো গ্রুপে ভাগ করছি। একটা হচ্ছে অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি, আর একটা হচ্ছে সেল মেডিয়েটেড ইমিউনিটি। অ্যান্টিবডি অলওয়েজ mediated by the T cell, cell mediated immunity always mediated by the T cell. সেলিম ভাই, এটা চলে গেল কেন? আবার চলে গেছে। হ্যাঁ, এই যে মাউসটা যদি নিচে এসে মাউস সবসময় এখানে। ঠিক আছে, তাহলে আর বলছি না ইমিউন রেসপন্সটা। হ্যাঁ, পারবে তোমরা? হ্যাঁ, তোমরা নিজেরা এটা জাস্ট মুখস্থ করার কোনো কিছু নেই। ঠিক আছে, এখন বারবারই বলেছি এগুলি আর দরকার নেই। টু সিগন্যাল এগুলি সবই হয়ে গেছে। এগুলি ইন্ডিভিজুয়াল ডায়াগ্রামগুলি আমি আবার আলাদা আলাদা করে দেখেছি।
এগুলি তোমাদের আর লাগবে না। টু টাইপ অফ ইমিউন রেসপন্স, একটা অ্যান্টিবডি একটা সেল মেডিয়েটেড ইমিউনিটি। এখন দেখুন যে অ্যান্টিবডিটা তৈরি হচ্ছে হ্যাঁ অ্যান্টিজেনের এগেইনস্টে, তার মেইন মেকানিজমটা কি? মেকানিজম অফ অ্যান্টিজেন ইলিমিনেশন, হ্যাঁ, অথবা রোল অফ অ্যান্টিবডি অথবা অ্যাজ এ হোল ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটি ইমিউনোগ্লোবুলিনের আলাদা আলাদা ফাংশন। কিন্তু তোমাকে যদি বলা হয় যে এই ইমিউন রেসপন্সের যে ইমিউনোগ্লোবুলিনটা তৈরি হয়েছে তার মেইন কাজ কি, তাহলে কাজ হচ্ছে টক্সিন নিউট্রালাইজেশন, যদি টক্সিন ঢুকে থাকে, ভাইরাস নিউট্রালাইজেশন, অপসোনাইজেশন এন্ড ফ্যাগোসাইটোসিস। অপসোনাইজেশন মানে কি? কোন একটা অ্যান্টিজেনকে চিনতে হলে তার গায়ে একটা কাভারিং থাকে, সেটা দেখে ফ্যাগোসাইটিক সেল তাকে খুব তাড়াতাড়ি চিনে ফেলে এবং ফ্যাগোসাইটোসিস করে ফেলে। একে বলা হচ্ছে অপসোনাইজেশন এন্ড ফ্যাগোসাইটোসিস। অ্যাক্টিভেশন অফ দ্য কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট হচ্ছে সিরামের মধ্যে কতগুলি প্রোটিন থাকে ইনঅ্যাক্টিভ ফর্মে। কোনো ব্যাকটেরিয়া যদি ঢোকে তাহলে কমপ্লিমেন্টের কিছু পাথ হয়ে যাচ্ছে, তারা অ্যাক্টিভেটেড হয় এবং সেলকে লাইসিস করে। এভাবে সেল মানে ব্যাকটেরিয়াকে লাইসিস করে, তাহলে অ্যাক্টিভেশন অফ দ্য কমপ্লিমেন্ট, অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেল মেডিয়েটেড সাইটোটক্সিসিটি অথবা এডিসিসি। তাহলে এইসব মেকানিজমে অ্যান্টিজেনকে সে ইলিমিনেশন করতে পারে। একটা অ্যান্টিজেন ঢোকার পরে অ্যান্টিবডি তৈরি হওয়ার পরে অ্যান্টিজেনকে কিভাবে ইলিমিনেট করবে সেটা হচ্ছে একটা হচ্ছে টক্সিন নিউট্রালাইজেশন, ভাইরাস neutralization, opsonization and phagocytosis, activation of the complement, আর ADCC or antibody dependent cell mediated cytotoxicity। কিভাবে করছে? কেউ কেউ অ্যান্টিবডি তৈরি করছে, তার গায়ে রিসেপ্টর আছে, ওইভাবে ব্যাকটেরিয়াটাকে সে কিল করছে। টু টাইপ অফ ইমিউন রেসপন্স, এখানে আমরা আসি। তাহলে ইমিউন রেসপন্সের মেকানিজমটা আমরা দেখলাম, এখন দেখা হচ্ছে টু টাইপ অফ ইমিউন রেসপন্স। একটা হচ্ছে প্রাইমারি ইমিউন রেসপন্স আর একটা হচ্ছে সেকেন্ডারি ইমিউন রেসপন্স। এটা তোমরা অনেকটা জানো। প্রাইমারি ইমিউন রেসপন্স হচ্ছে কি, একটা অ্যান্টিজেন ঢোকার পরে অনেক রাস্তা পেরিয়ে একটা ইমিউনোগ্লোবুলিন তৈরি করবে, সেই পথটা কিন্তু অনেক লম্বা, এটাকে বলা হচ্ছে প্রাইমারি ইমিউন রেসপন্স। The lag period তোমরা ব্যাকটেরিওলজিতে পড়েছো, আমরা গ্রোথ কার্ভে পড়েছি ল্যাগ, লগ, স্টেশনারি এবং কি ডিক্লাইন ফেজ। মনে আছে এগুলি? মনে আছে জয়িতা? না ম্যাম পড়েছিলাম। কি বলে এগুলি তোমরা এখনো? ল্যাগ পিরিয়ড মানে কি? ল্যাগ মানে রিল্যাক্সেশন। সাপোজ তুমি আজকে আমার ক্লাসে আসলে, হ্যাঁ, তুমি আমার ক্লাসে আসলে আমাকে চিনতে তোমাদের অনেক সময় লাগছে, এটাকে বলা হচ্ছে তোমরা আমার সাথে অ্যাডজাস্ট করছো, এটাকে বলা হচ্ছে ল্যাগ পিরিয়ড। ল্যাগ পিরিয়ড মানে একদম রিল্যাক্সেশন। তুমি আজকে এসছো অনেক পড়াশোনা হবে না, ম্যাডামের সাথে পরিচয় হবে, ম্যাডাম আমাদের সাথে পরিচয় হবে, ল্যাগ পিরিয়ড, কিছু করছো না, কোনো অ্যাক্টিভিটিস নাই, কিন্তু এটা হচ্ছে ল্যাগ পিরিয়ড। সেজন্য এটাকে প্রাইমারি ইমিউন রেসপন্সে যে ল্যাগ পিরিয়ডটা সেটা 7 to 10 days। কারণ ওই অ্যান্টিজেনটা ঢোকার পরে যে অ্যান্টিবডি তৈরি হচ্ছে অনেক রাস্তা পেরিয়ে, এটা হতে সময় লাগছে 7 to 10 days। হ্যাঁ, আর যে অ্যান্টিবডিটা তৈরি হচ্ছে প্রাইমারি ইমিউন রেসপন্সে সেটা অলওয়েজ আইজিএম। কেন আইজিএম? কারণ বি সেলের গায়ে ওর জন্য রিসেপ্টর আছে, তাই না? আর সিরাম অ্যান্টিবডি কনসেন্ট্রেশন কন্টিনিউ টু রাইজ ফর সেভারাল উইক দেন ডিক্লাইন, অনেকদিন ধরে থাকবে তারপরে ডিক্লাইন হয়ে যাবে। দ্য ফার্স্ট অ্যান্টিবডি হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এ। পরীক্ষায় জিজ্ঞাসা করবে কেন প্রাইমারি ইমিউন রেসপন্সে ইমিউনোগ্লোবুলিন এম আসতেছে, তোমাদের অ্যান্সার হবে বি সেলের গায়ে ইমিউনোগ্লোবুলিন এম এর জন্য রিসেপ্টর আছে, সেই জন্য ইমিউনোগ্লোবুলিন এম ওর গায়ে লেগে থাকে বলে প্রাইমারি ইমিউন রেসপন্সে যে অ্যান্টিজেনই ঢুকো তার এগেইনস্টে তৈরি হবে ইমিউনোগ্লোবুলিন এম। তারপরে ক্লাস সুইচিং হয়ে ডিফারেন্ট টাইপ অফ ইমিউনোগ্লোবুলিন তৈরি হবে। তাহলে প্রাইমারি ইমিউন রেসপন্স যখন কোনো ইন্ডিভিজুয়াল ফার্স্ট টাইম কোনো একটা অ্যান্টিজেন এক্সপোজার হবে তখন লেগ পিরিয়ড থাকবে 7 to 10 days। সিরাম কনসেন্ট্রেশন কিছু দিন বেড়ে থাকবে, তারপরে আস্তে আস্তে ডিক্লাইন করবে। যে অ্যান্টিবডিটা তৈরি হবে সেটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এম। ইমিউনোগ্লোবুলিন এম অ্যাকচুয়ালি দুটো ফর্ম আছে, একটা মনোমারিক আর একটা হচ্ছে পেন্টামারিক ফর্ম। মনোমারিক ফর্ম মানে একটা ওয়াই শেপ, পেন্টামারিক 5টা ওয়াই শেপ। মনোমারিক ফর্মটা অলওয়েজ বি সেলের গায়ে থাকে আর পেন্টামারিক ফর্মটা থাকে সিরামের মধ্যে। এগুলো আমরা আবার ডিটেলস পড়াবেন, আমি পড়াবো, স্যার পড়াবে, যিনি পড়িয়ে থাকুন। তাহলে এটা হচ্ছে প্রাইমারি ইমিউন রেসপন্স। তারপরে আসো দেখো সেকেন্ডারি ইমিউন রেসপন্স। সেকেন্ডারি ইমিউন রেসপন্স হচ্ছে when there is a second encounter with the same। হ্যাঁ বলো। একটা কোশ্চেন ছিল হ্যাঁ, ম্যাডাম, যদি
সেলটা প্রোটিন নেচারে হয় তাহলে টি সেল হ্যাঁ টি সেল, আমি এটা টি সেলের কথাই বলছি, আমি নন প্রোটিন যেগুলি পলিস্যাকারাইড ওদের ওদের ওখানে যাচ্ছি না আমি এখন, হ্যাঁ ঠিক আছে, আমি শুধু প্রোটিনের কথা বলছি। প্রোটিন অ্যান্টিজেন ঢুকবে, তার এগেনস্টে এতটা রাস্তা পেরিয়ে অ্যান্টিবডি তৈরি হবে। যদি পলিস্যাকারাইড হতো তাহলে সরাসরি বি সেলকে অ্যাক্টিভেট করে সেই ইমিউনোগ্লোবুলিন তৈরি করতে হলে সেখানে হিউজ নাম্বার অফ শুধু ইমিউনোগ্লোবুলিন এমটাই তৈরি হবে, ওখানে যাচ্ছি না আমি। হ্যাঁ এটার সাথে এই রিলেশনটা তোমরা টেনো না, হ্যাঁ ঠিক আছে, ওটা আলাদা হয়। আচ্ছা সেকেন্ডারি ইমিউন রেসপন্স মানে তুমি যে সেম অ্যান্টিজেন দিয়ে যদি আবার এক্সপোজ হও তাহলে কি হবে, তাহলে প্রাইমারি ইমিউন রেসপন্সে কি তৈরি হয়েছিল, অ্যান্টিবডির সাথে আর কি তৈরি হয়েছে, মেমোরি সেল, তাই না, মেমোরি সেল তৈরি হয়েছে। তাহলে সেম অ্যান্টিজেন দিয়ে যদি আবার এক্সপোজ হয় তাহলে খুব তাড়াতাড়ি মেমোরি সেলটাকে চিনে ফেলে হবে 3 to 5 days। দ্য রেসপন্স ইজ হায়ার দ্যান প্রাইমারি ইমিউন রেসপন্স। প্রাইমারি চেয়ে এটা অনেক বেশি হায়ার থাকবে। দিস ইজ ডিউ টু দ্য প্রেজেন্স অফ মেমোরি সেল আফটার প্রাইমারি রেসপন্স। Large amount of immunoglobulin G is produced and level persists much longer than in primary immune response. Primary immune response আমরা বলেছিলাম কি কিছুদিন বেড়ে থাকবে তারপর আস্তে ডিক্লাইন করবে, কিন্তু সেকেন্ডারি ইমিউন রেসপন্সের লেভেলটা অনেক দিন পর্যন্ত বেড়ে থাকবে। হ্যাঁ আর যে ইমিউনোগ্লোবুলিনটা তৈরি হবে সেটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন জি। আর যেহেতু মেমোরি সেল তৈরি হয়েছিল প্রাইমারি ইমিউন রেসপন্সে, সেজন্য সেম অ্যান্টিজেন দিয়ে যদি হয় কুইকার রেসপন্স করবে, অ্যান্টিবডি তৈরি হতে সময় অনেক কম লাগবে 3 to 5 days। তাহলে দিস ইজ দ্য সেকেন্ডারি ইমিউন রেসপন্স। আর প্রাইমারি ইমিউন রেসপন্স যেহেতু অ্যান্টিজেন ঢুকলো, ফার্স্ট টাইম এক্সপোজার, সময় অনেক বেশি লাগছে, ল্যাগ পিরিয়ডটা বড়, এটা 7 to 10 days। সেকেন্ডারি ইমিউন রেসপন্সে যেহেতু প্রাইমারি ইমিউন রেসপন্সে অ্যান্টিবডির সাথে সাথে মেমোরি সেল তৈরি হয়েছিল, মেমোরি সেল চট করে তাকে চিনে ফেলবে এবং কুইকার রেসপন্স হবে, রেসপন্স 3 to 5 days। এবং যে ইমিউনোগ্লোবুলিনটা তৈরি হবে সেটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন জি। আর প্রাইমারিতে যেটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন। এটা দেখো, এটা কি, এটা দেখতে পাচ্ছ তোমরা? জি ম্যাম। এটা কি প্রাইমারি না সেকেন্ডারি, এই গ্রাফটা? প্রাইমারি প্রাইমারি। দেখো আর ইমিউনোগ্লোবুলিন এম আছে এখানে, দেখো ইমিউনোগ্লোবুলিন জি, হ্যাঁ ইমিউনোগ্লোবুলিন এম কিন্তু তৈরি হয়েছিল, হ্যাঁ তৈরি হয়েছে। তারপরে দেখো ইমিউনোগ্লোবুলিন জি আমরা, এটা হচ্ছে প্রাইমারি। কিন্তু দেখো সেকেন্ডারিতে ইমিউনোগ্লোবুলিন এমটা কিন্তু হয়েছে। কেন হবে ইমিউনোগ্লোবুলিন এম? কারণ বি সেলের গায়ে তো রিসেপ্টর আছে। তাহলে ফার্স্ট ইমিউনোগ্লোবুলিন এম তৈরি হচ্ছে, ক্লাস সুইচিং হয়ে যেটা হবে সেটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন জি। তাহলে জি যেটা তৈরি হয়েছে দেখো এটা মানে কার্ভটা অনেক বেশি, অনেক দিন পারসিস্ট করবে এবং অনেক পিকে এসে গেছে এবং অনেক দিন পারসিস্ট করছে, এটা কিন্তু নেমে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে প্রাইমারি ইমিউন রেসপন্স আর এটা হচ্ছে সেকেন্ডারি ইমিউন রেসপন্স। And now what are the difference between primary and secondary immune response? অথবা comparison between primary and secondary immune response? এখন তোমরা নিজেরাই পারবে। প্রাইমারি ইমিউন রেসপন্সে অ্যান্টিজেন প্রেজেন্টেশন মেইনলি কোন সেল দিয়ে হবে? মেইনলি বাই তোমরাই বলো। প্রাইমারি ইমিউন রেসপন্স অ্যান্টিজেন প্রেজেন্টেশন মেইনলি বাই বি সেল। দেখছো কি বলে, মেইনলি বাই নন বি সেল। মানে কি বলো? নন বি সেল মানে জানতে চাচ্ছি, সেটাই বলো। ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল, হ্যাঁ ভেরি গুড, ম্যাক্রোফেজ। তাহলে প্রাইমারি ইমিউন, বারবার আমি ডায়াগ্রাম তোমাদেরকে কেন দেখাচ্ছি, ওখানে ম্যাক্রোফেজ আছে। নন বি সেল মানে এখানে ম্যাক্রোফেজ। অ্যান্টিজেন কনসেন্ট্রেশন অনেক বেশি পরিমাণ লাগে, অ্যান্টিবডি রেসপন্স ল্যাগ পিরিয়ডটা 5 to 10 days। পি কনসেন্ট্রেশন হচ্ছে লো, ক্লাস হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এম। অ্যাভারেজ অ্যান্টিজেন এফিনিটি, অ্যান্টিবডির সাথে অ্যান্টিজেনের যে এফিনিটি থাকবে সেটা অনেক কম থাকবে প্রাইমারি ইমিউন রেসপন্স। তাহলে অ্যান্টিজেন প্রেজেন্টেশন মেইনলি বাই, তোমরা নন বি সেল না বলে ম্যাক্রোফেজ বলতে পারো। অ্যান্টিজেন কনসেন্ট্রেশন রিলেটিভলি হাই, অনেক বেশি পরিমাণ লাগবে, বাট অ্যান্টিজেন অ্যান্টিবডির সাথে এফিনিটি অনেক কম, অ্যান্টিবডি রেসপন্সটা অনেক স্লো হবে, সেজন্য বলা হচ্ছে ল্যাগ পিরিয়ড 5 to 10 days। পিক কনসেন্ট্রেশন কম,
ক্লাস হচ্ছে মানে ইমিউনোগ্লোবুলিন ক্লাস হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এম অথবা আইজিএম। আইজিএম যে কোনো প্রাইমারি ইমিউন রেসপন্স, মনে করে একটা পেশেন্টের আমরা আইজিএম এবং আইজিজি দুটোই করতে দিলাম, ঠিক আছে। সাপোজ একটা করোনা পেশেন্ট অথবা একটা ডেঙ্গু পেশেন্ট, আমি তাকে বললাম যে যাও এটা তুমি করে নিয়ে আসো, অ্যান্টিবডি টেস্ট আইসিটি দিয়ে করা যায়। ওর ইমিউনোগ্লোবুলিন এ পজিটিভ এসছে, তার মানে কি, তার মানে কি ইমিউনোগ্লোবুলিন এম পজিটিভ আসছে, দেখা গেল যে তার ইমিউনোগ্লোবুলিন জি নেগেটিভ, ইমিউনোগ্লোবুলিন এম পজিটিভ, তার মানে কি প্রাইমারি প্রাইমারি ইমিউন রেসপন্স তখন বলা যায় প্রাইমারি ইনফেকশন অথবা রিসেন্ট ইনফেকশন, ঠিক আছে, প্রাইমারি অথবা রিসেন্ট ইনফেকশন। তারপরে আসো এটা হচ্ছে প্রাইমারি, তাহলে সেকেন্ডারি ইমিউন রেসপন্স অ্যান্টিজেন প্রেজেন্টেশন বাই বি সেল, বি লিম্ফোসাইট হবে না, কারণ মেমোরি বি সেল তো ওইখানে অ্যান্টিজেন লাগবে এবং ওখান থেকে অ্যান্টিবডি তৈরি হবে, তাহলে মেইনলি বাই বি লিম্ফোসাইট। অ্যান্টিজেন কনসেন্ট্রেশন অনেক কম পরিমাণ অ্যান্টিজেন দিলে অ্যান্টিবডি তার সাথে লেগে যাবে, এফিনিটি অনেক ভালো থাকবে। ল্যাগ পিরিয়ড হচ্ছে 3 to 5 days অথবা 3 বলো 2 to 5 না 3 to 5 days। পিক কনসেন্ট্রেশন হাই, যে ক্লাস থাকবে ইমিউনোগ্লোবুলিন সেটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন জি। তাহলে সেকেন্ডারি ইমিউন রেসপন্স অ্যান্টিজেন প্রেজেন্টেশন মেইনলি বাই বি লিম্ফোসাইট, অ্যান্টিজেন কনসেন্ট্রেশন কম লাগলে এটা রেসপন্স ভালো করবে, ল্যাগ ফেজ হচ্ছে 3 to 5 days, peak concentration high, immunoglobulin class হচ্ছে immunoglobulin G, average antigen affinity to antibodies relatively high than primary immune response. Clear? তাহলে দেখো ক্লিয়ার, তাহলে এটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে তোমরা লিখে রাখবে, তো এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। এমসিকিউ তে এই সমস্ত পয়েন্টগুলি দিয়ে দেওয়া হয়, হ্যাঁ, তারপর অস্পিডে দিয়ে দেওয়া হয়, গ্রাফ দেখে তারপরে দিয়ে, আর পরীক্ষা ভাইবা তো জিজ্ঞেসই করা হয়। তাহলে হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন প্রাইমারি এবং সেকেন্ডারি ইমিউন রেসপন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং রিটেনে যদি আসে তোমরা চেষ্টা করবে যে গ্রাফটা দিতে, গ্রাফটা দিতে। তাহলে আমি আরেকটু ছবিতে যাই, এটা শেষ হয়ে গেছে, তোমাদের এই জায়গাটাতে আবার একটু আসি, এত কিছু আর দেখো। এই দেখো প্রাইমারি ইমিউন রেসপন্সে মেইনলি বাই নন বি সেল, তার মানে ম্যাক্রোফেজ, ঠিক আছে, সমস্ত প্রসেস সব কিছু হয়ে গেল মেমোরি সেল। সেকেন্ডারি ইমিউন রেসপন্সে কোন মেইনলি বাই বি লিম্ফোসাইট, কারণ মেমোরি বি সেল, এখানে অ্যান্টিজেন ঢুকবে, অ্যান্টিজেনের সাথে বাইন্ড করবে, তারপরে হেল্পার টি সেল, আবার টি সেলকে অ্যাক্টিভেট, টি সেল থেকে আবার ইন্টারলিউকিন 4 and 5, বি সেল, প্লাজমা সেল, দেন ইমিউনোগ্লোবুলিন। এটা হচ্ছে সেকেন্ডারি ইমিউন রেসপন্স, সময় অনেক কম লাগবে, যেটা হবে সেটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন জি হবে। আর প্রাইমারি ইমিউন রেসপন্স ইমিউনোগ্লোবুলিন এম, কারণ মনোমনিক ফর্ম ইমিউনোগ্লোবুলিন এম প্রেজেন্ট অন দ্য সারফেস অফ দ্য বি লিম্ফোসাইট। বারবার এই কথাগুলি কেন বলছি জানো, কারণ এইটা যদি তুমি ভালো করে বুঝতে না পারো তাহলে আর অনেক ডিপে যাওয়া খুবই প্রবলেম হয়ে যাবে, ডিপে যেতে খুব সমস্যা হয়ে যাবে, অনেক কিছু বুঝতে পারবে না। ঠিক আছে, এটুকু ক্লিয়ার সবার কাছে? এটুকু ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তো আজকে এইটুকুই থাকুক, আর পড়াবো আর পরের দিন চলছে। ইয়েস ম্যাম। আজকে এইটুকুই থাকুক, হ্যাঁ, নেক্সট ক্লাসে সেটাতে আমরা অন্য টপিকস পড়বো। হ্যাঁ, তোমরা আমি একটু রিকোয়েস্ট করবে যে তোমরা পড়বে ছবিগুলো, অ্যাটলিস্ট ছবিগুলি দেখো, হ্যাঁ, ডায়াগ্রামগুলি দেখো, ছবিগুলি, এই ক্লাসগুলি কিন্তু তোমরা আর পাবে না, নাও পেতে পারো, হ্যাঁ, আইটিএম শুরু হয়ে যাবে তখন তোমার বেশি করে পড়তে হবে, যেখানে প্রবলেম কোশ্চেনগুলি লিখে রাখবে সেগুলি আমরা আবার ডিসকাস করবো, হ্যাঁ, কোশ্চেনগুলি লিখে রাখবে সেটা আমরা ডিসকাস করবো। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। রিপোর্ট পিসিআর আসসালামু আলাইকুম ম্যাম। জানি ছিল আচ্ছা, সেলিম ভাই একটু দেখেন তো, এরপরে